হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কোচ গৌতম গম্ভীরের এই ইন্ডিয়ান টিমকে কিন্তু এখন যে পারবে সে হারিয়ে দিয়ে যেতে পারবে। আর সব থেকে বড় কথা, বাংলাদেশও কিন্তু এখন স্বপ্ন দেখতে পারে, তারাও কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে, মানে কোচ গৌতম গম্ভীরের যে ইন্ডিয়ান টিম তৈরি হয়েছে সেই ইন্ডিয়ান টিমকে হারানোর ক্ষমতা কিন্তু বাংলাদেশও রাখতে চলেছে বা রাখতে পারে। তারা এই স্বপ্নও দেখতে পারে এখন, কারণ আপনারা দেখেছেন আগের ম্যাচে রায়পুরের যে ম্যাচটা আপনারা দেখলেন, বোলিংয়ের কি কঙ্কাল বেরিয়ে এসছে। যাই হোক, সেই নিয়ে তো আলোচনা করব। তবে এখন অন্য কোনো টিম যারা ভারতবর্ষে এসে রেকর্ড গড়তে পারেনি, তারা কিন্তু এখন সবাই, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, জিম্বাবুয়ে হোক, নামিবিয়া হোক, যে কেউ এসে কিন্তু এখন ভারতের এগেনস্টে রেকর্ড গড়তে পারে। আর সেটাই এখন গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়ার অবস্থা। যাই হোক, আজকের আমাদের আলোচনা এইসব নিয়েই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রায়পুরে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচ নিয়ে। রায়পুরের ম্যাচে আপনারা দেখেছেন ব্যাটিং নিয়ে কোনো কথা হবে না। 4 নম্বর পজিশন, যে পজিশনে সবাই চিন্তা করছিল যে 4 নম্বর পজিশনে ঋতুরাজ গায়কোয়াড় কি তার সেরাটা বা সে কি ফর্মে ফিরেছে, অসাধারণ একটি সেঞ্চুরি করেছে। আর তার সঙ্গে বিরাট কোহলিকে কিছু বলার নেই, কিং কোহলি এমনি তার নাম না, আর সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সে তার ফিটনেস কতটা, তার ডেডিকেশন কতটা। যাই হোক, বিরাট কোহলিকে নিয়ে বলার তো অনেক সময় থাকবে, বলবো। তার আগে বলি, এই যে কোচ গৌতম গম্ভীর এবং সিলেক্টর অজিত আগারকার, এরা মনে হয় এই ইন্ডিয়ান টিমটাকে নিয়ে যে ছেলে খেলা করছে, এই ইন্ডিয়ান টিম যে পরিস্থিতিতে পড়ে যাচ্ছে বা যে রেকর্ডগুলো ইন্ডিয়ার এগেনস্টে গড়ছে, সেটা কিন্তু গৌতম গম্ভীর কোচ হিসাবে চলে যাবে। গৌতম গম্ভীর কোচ হিসাবে সারা জীবন থাকবে না, অজিত আগারকারও থাকবে না সিলেক্টর হিসাবে, কিন্তু ভারতের এগেনস্টে যে রেকর্ডটা তৈরি হচ্ছে না, সেই রেকর্ডটা সারা জীবন থেকে যাবে। এবং সেই রেকর্ডটা যখনই রেকর্ড ঘাটা হবে তখনই উঠে আসবে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু এত রান চেস করেছিল ইন্ডিয়ার মাটিতে, কোথায়? রায়পুরে। এই রেকর্ডটা কিন্তু থেকে যাবে। তাই গৌতম গম্ভীরের কিছু এসে যায় না। এখনো বিসিসিআই এর কাছে এখনো হাত জোর করে বলছি, যদি বাঁচাতে চান, ইন্ডিয়ান ক্রিকেটকে যদি বাঁচাতে চান, তাহলে এই গৌতম গম্ভীরকে অবশ্যই, এই মানে স্বার্থকবাজ এবং পলিটিক্সবাজ গৌতম গম্ভীরকে অবশ্যই তাড়াতে হবে। আর সঙ্গে অজিত আগারকার, যে নাকি টেস্ট ক্রিকেটের বিরাট কোহলি এবং রোহিত শর্মার কেরিয়ার নিয়ে ডিসাইড করে, তার টেস্ট ক্রিকেটে 7টা শূন্য আছে, 7বার ড্রাক 0 রানে আউট হয়েছে। সে নাকি আমাদের বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট কেরিয়ার নিয়ে আলোচনা করছে। সে নাকি সিলেক্টর, আমাদের সিলেক্টর। আবার কে, কোন প্লেয়ারের ভবিষ্যৎ ধারণ করছে? বিরাট কোহলি ও রোহিত শর্মা, যারা আমাদের লেজেন্ডের মধ্যে পড়ে। যাই হোক, বোলিংয়ে সেই হর্ষিত রানা, মানে গৌতম গম্ভীরের ছেলে, ঘরের ছেলে, প্রসিদ্ধ কৃষ্ণা, অসাধারণ বোলার। 8 ওভার 3 বলে 83 রানের একটা ভালো বোলিং ফিগার তৈরি করেছে, অসাধারণ। সঙ্গে আকসদীপ বেচারা কি করবে, কিছু করার নেই। এখন তাহলে বোঝা যাচ্ছে তো, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ, এই যে 3জন বোলার, এই 3জন বোলার না থাকায় পেস বোলিং ডিপার্টমেন্টটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। মানে ভারত যদি ব্যাটিং করেও 500 রান টার্গেট দেয়, তো এই বোলাররা থাকলে 500 রান অতি সহজেই চেস করবে। আর বাংলাদেশ তো এখন এই সুযোগ বাংলাদেশের কাছে, যে বাংলাদেশ এই ইন্ডিয়ান টিমের সঙ্গে ট্যুর করে এবং রেকর্ড গড়তে পারে বাংলাদেশ, যে তাদেরকে ওডিআই সিরিজও হারাতে পারবে, টি20 সিরিজও হারাতে পারবে, হারানোর ক্ষমতা রাখে। কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সেরকম, বোলিং লাইন আপও এখন অনেক বেটার, ইন্ডিয়ার থেকে অনেক বেটার এই মুহূর্তে তাদের বোলিং লাইন আপ। যেহেতু আমাদের টিমের 3 পেসার, মানে 3 মূর্তি নেই, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ। আচ্ছা, জাসপ্রীত বুমরাকে নয় রেস্ট দেওয়া হয়েছে বা চোটের জন্য খেলতে পারছে না এই সিরিজে। মোহাম্মদ শামিকে কিসের জন্য বাদ দেওয়া হয়েছে টিম থেকে? মোহাম্মদ সিরাজকে কিসের জন্য রাখা হয়নি এই সিরিজে? প্রশ্নের উত্তর কি দিতে পারবে গৌতম গম্ভীর? জীবনেও দিতে পারবে না। যাই হোক বন্ধুরা,
গৌতম গম্ভীরের এই যে রাজনীতি, এই রাজনীতি আর কতদিন দেখতে হবে ইন্ডিয়ান ক্রিকেটে? বিশেষ করে তো এই রাজনীতির জন্য বাদ চলে গেছে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার, তার মধ্যে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ শামি যারা চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড কাপে আমাদের এই তিনজন, জাসপ্রীত বুমরা, এই বোলারকে নিয়ে আমরা ডিফেন্ড করার, মানে টি-20তে দেখেছিলেন তো 30 বলে 30 রান, সেই রান ডিফেন্ড করেছিলাম আমরা এবং জিতেছিলাম। তো সেই জাসপ্রীত বুমরা যে কতটা ভাইটাল আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের জন্য এখন বোলিংয়ে, সেটা বোঝা যাচ্ছে। সঙ্গে কুলদীপ যাদবও কিন্তু স্পিনার হিসাবে সেরকম কোনো অবদান রাখতে পারছে না। পরের ম্যাচে কিন্তু ডেয়ান ব্রেভিস বা মার্কো ইয়ানসেন, করবিন বস, এরা যা খেলছে লোয়ার ডাউনে, এদের যে ব্যাটিংটা হচ্ছে সেখানে কিন্তু ইন্ডিয়ার অনেক, কারণ এই যে 350 রানের উপর যে মাঠে করা হয়েছে, অতই সহজ 350 রান তোলা সেকেন্ড ব্যাটিংয়ে। বোলিং নিয়ে কি চিন্তা নেই? অবশ্যই আছে বোলিং নিয়ে চিন্তা, আর বোলিং নিয়ে চিন্তা করতে হবে। ব্যাটিংয়ে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ আছে সেখানে শুভমান গিল নেই, শ্রেয়াস আইয়ার নেই, কিন্তু সেই জায়গা পূরণ করার জন্য কিন্তু অলরেডি অনেক ব্যাটার রয়েছে যারা সেই জায়গাটা পূরণ করতে পারবে। কিন্তু জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজের যে জায়গাটা, সেই জায়গাটা কারা পূরণ করবে? সেই জায়গাটা কেউ পূরণ করতে পারবে কি আদৌ? আর গৌতম গম্ভীর, অজিত আগারকারের কি এই লবিবাজি এখনো আমাদেরকে দেখে যেতে হবে ইন্ডিয়ান ক্রিকেটে? যাই হোক, অবশ্যই কমেন্টে বলবেন। থার্ড ম্যাচ সিরিজ কিন্তু এখন 1-1 সমতায়। তৃতীয় ম্যাচে বিশাখাপত্তনমে কি সিরিজ জিতবে ভারত, নাকি আবারও টেস্ট সিরিজের মতো ওডিআই সিরিজও জিতবে প্রোটিয়াস বাহিনী অর্থাৎ সাউথ আফ্রিকা? এবং সেই যেই কথাটা আমি ভিডিওর প্রথমে বলেছি, আবারও বলছি, গৌতম গম্ভীর চলে যাবে, মুখে চুন কালিটা মাখিয়ে যাবে ভারতের অর্থাৎ ইন্ডিয়ার। সেই রেকর্ডটা কিন্তু তাহলে থেকে যাবে যে টেস্ট সিরিজও হারিয়েছে, ওডিআই সিরিজও হারিয়েছে, আবার সামনে টি-20 সিরিজও আসছে। তাহলে কি 3খানা সিরিজই হারতে হবে ভারতকে সাউথ আফ্রিকার কাছে? এখন কিন্তু এটাই বড় প্রশ্ন। তৃতীয় ম্যাচে কি জিতে সিরিজ কি জিততে পারবে ভারত, নাকি আবার টেস্ট সিরিজের মতো ওডিআই সিরিজও হারতে হবে ভারতকে? অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তৃতীয় ম্যাচে, লাস্ট ম্যাচে কি আরও একটা সেঞ্চুরি দেখবো বিরাট কোহলির ব্যাট থেকে, নাকি রোহিত শর্মার ব্যাট থেকে একটি সেঞ্চুরি আমরা এই সিরিজে দেখতে পাবো? যাই হোক, কমেন্টে অবশ্যই বলুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তৃতীয় ওডিআইয়ের জন্য তৈরি থাকবেন।